আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবাইর আহমেদ, লেকচারার অফ ডিউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ আইসিটি। তো আশা করি আমরা আগের কোয়েরি ক্লাসটা দেখেছি। ডিএমএল এর আমরা কিছু কাজ সম্পর্কে জানছিলাম। তো আজকে ডিএমএল এর লাস্ট যে কাজটা, সেটা সিলেক্ট করা, সেই কাজটা সম্পর্কে আমরা একটু জানবো। খেয়াল করি যে সিলেক্ট করা, এটা পরীক্ষায় আমাদের কোশ্চেনটা কিভাবে দিবে। তো আমাদের তিনটা কথা বলতে পারে যে একটা টেবিল সাপোজ আমাদের দেয়া আছে, সেই টেবিলটা প্রদর্শন করার জন্য, অথবা সেই টেবিল থেকে কোনো রেকর্ড খুঁজে বের করার জন্য, অথবা বাছাই করার জন্য, এই তিনটা ওয়ার্ড দিয়ে যদি আমাদের পরীক্ষায় কোশ্চেন করে, তাহলে আমরা এই সিলেক্ট যে এসকিউএল কমান্ডটা আছে ডিএমএল এর, এই কাজটা আমরা ব্যবহার করব। তো আমাদের যদি কিনা এটা যদি মেইন, যদি এটাই একটা টেবিল হয়, এটাই মনে করো মেইন টেবিল, তো এই মেইন টেবিলের ক্ষেত্রে আমরা যদি কিনা এই টেবিলটাকে প্রদর্শন করতে চাই বা ওপেন করতে চাই, যেটাই বলি না কেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে এসকিউএল কমান্ডটা হবে, আমরা একটু বেসিক যে এসকিউএল কমান্ডটা সেটা একটু দেখে নেই। যে সিলেক্ট ফিল্ড নেম, যে আমরা টেবিলের কোন কোন ফিল্ডকে আমরা প্রদর্শন করতে চাই। তো সিলেক্ট দিয়ে আমরা কি করি, তাহলে সিলেক্ট দিয়ে অন্ততপক্ষে এতটুকু জানলাম যে আমরা ফিল্ডকে সিলেক্ট করি। এইটা একেবারে মাথার ভিতরে গেঁথে নাও যে সিলেক্ট ফিল্ড নেম, সিলেক্ট দিয়ে আমরা কি করি, ফিল্ডকে সিলেক্ট করি। দেন ফ্রম টেবিল নেম, তার মানে কোন টেবিল থেকে আমরা এই ফিল্ডগুলো সিলেক্ট করলাম সেটা বলে দিব। তারপরে হোয়ার দিয়ে কন্ডিশন, যে কাদেরকে কাদেরকে আমরা চাচ্ছি, কোন কোন রেকর্ড গুলোকে আমরা চাচ্ছি। তো খেয়াল করি যে এইটা যদি মূল টেবিল হয়, তো এই মূল টেবিলটাকে আমি যদি প্রদর্শন করতে চাই, তাহলে খেয়াল করি যে আমাদের সবগুলো টেবিলই কি আমার সিলেক্ট করা লাগবে, কারণ আমি পুরো টেবিলটাই চাচ্ছি। তো পুরো টেবিল যেহেতু চাচ্ছি, তাহলে সবগুলো টেবিল যেহেতু সিলেক্ট করা লাগবে, তো সেই ক্ষেত্রে আমি কি লিখবো, সিলেক্ট নেম, রোল, সেকশন, ডিওবি, জিপিএ, এগুলোর মাঝখানে মাঝখানে একটা করে কমা দিব। এখন দেখো যে টেবিলের সবগুলো ফিল্ড লেখা তো আমাদের জন্য কষ্টসাধ্য। এর জন্য আমাদের সংক্ষেপে এটার একটা ব্যবস্থা আছে, যে আমাদের যদি সবগুলো ফিল্ডই প্রয়োজন হয়, তাহলে আমরা সিলেক্ট স্টার দিই। সিলেক্ট কি দেই, স্টার দিই। স্টার দিয়ে তাহলে কি বোঝায়, সবগুলো ফিল্ডকেই সিলেক্ট করা বোঝায়। আশা করি বুঝতে পারছি। তারপরে ফ্রম টেবিলে, তাহলে দেখো ফ্রম স্টুডেন্ট, কারণ যেহেতু টেবিলের নামটা কি স্টুডেন্ট, স্টুডেন্ট তাই। এখন দেখো হোয়ার কন্ডিশন, যে যে রেকর্ড আমি প্রদর্শন করতে চাচ্ছি, তো আমি তো এই পুরো টেবিলটাই প্রদর্শন করতে চাচ্ছি, তাই এখানে আর হোয়ার দেওয়ার প্রয়োজন নাই। আমাকে যদি এই টেবিলটাই যদি আমাকে শো প্রদর্শন করতে বলে, তাহলে আমরা সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট এতটুকুই আমরা লিখব, তখন আর কন্ডিশনের প্রয়োজন নেই। আমরা নেক্সট যে টপিকটা আছে, এইটা আমরা দেখলে তাহলে আমরা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে এখানে কন্ডিশন আছে, তো কন্ডিশন কখন আমাদের লাগবে সেটা আমরা একটু দেখি। তো ধরি সাপোজ যে এই টেবিলে আমাকে বললো, যে কোশ্চেনে এই টেবিলটা দেওয়া আছে, এই কোশ্চেন থেকে বললো যে যারা যারা শুধুমাত্র যাদের জিপিএ 5 আছে, শুধুমাত্র তাদের রেকর্ড প্রদর্শনের এসকিউএল কমান্ড, তাদের সবগুলো ফিল্ডই কিন্তু প্রদর্শন করতে বলবে। তো তখন সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট কি করলাম, স্টার। কেউ যদি নেম, রোল, সেকশন, ডিওবি, জিপিএ 5টাই কমা কমা দিয়ে লিখে, তাতেও কোনো সমস্যা নেই। আবার যদি স্টারও দেয়, এটাই বুদ্ধিমানের কাজ, কারণ শুধু শুধু আমরা কেন অতিরিক্ত লিখবো। তো স্টার দেওয়া যদি সবগুলো ফিল্ডই চায়। তো ফ্রম কি স্টুডেন্ট টেবিল। এখন দেখো আমাদেরকে একটা কন্ডিশন বলে দিয়েছে যে যাদের জিপিএ 5 তারা, তাইলে কি লিখলাম, হোয়ার জিপিএ ইকুয়াল টু কি 5। এবং খেয়াল করে দেখো 5 কে কিন্তু আমি ডাবল কোটেশনে আটকে নেই, কারণ এটা হচ্ছে কি একটা নাম্বার টাইপ। তো আমি যদি এই এসকিউএল কমান্ডটা লিখি, তাহলে এই টেবিল থেকে আমরা যে টেবিলটা প্রদর্শন করতে পারবো, সেটা হচ্ছে গিয়ে পরিবর্তিত হয়ে এই টেবিলে হবে। দেখো খেয়াল করো, এই টেবিলে আমাদের যারা শুধু জিপিএ 5 আছে, শুধুমাত্র তাদের নামটাই দেখা যাচ্ছে। খেয়াল করে দেখো, এখানে যারা কিনা জিপিএ 5 পায় নাই বা 4.5 বা 5 এর নিচে আছে, তাদেরকে কিন্তু আমরা শো করতে পারিনি, এই টেবিলে কিন্তু সেটা শো হয়নি। তো আরো একটা एग्जांपल আমরা দেখি। খেয়াল করো যে এটা যদি মূল টেবিল হয়, তো আমরা যদি এই এসকিউএল কমান্ডটা লিখি, সিলেক্ট নেম, রোল, দেখো আমরা কি করে ফেললাম, আমরা এখানে ফিল্ডকে সিলেক্ট করে ফেললাম।
যে আমরা শুধুমাত্র কাকে দেখতে যাচ্ছি, নেম আর রোলকে দেখতে যাচ্ছি। এখানে নেম রোলের বদলে অন্য কোনো কিছু দিতে পারতো, কোশ্চেনে আমাকে যে যে ফিল্ড বলবে আমরা সেই ফিল্ডগুলো উল্লেখ করব। তারপরে কি ফ্রম স্টুডেন্ট। তাহলে খেয়াল করো এখানে হোয়ার দিয়ে আর কন্ডিশন দেইনি, তার মানে কি যেহেতু কন্ডিশন নাই তার মানে সবগুলা রেকর্ড আসবে। তাহলে এটা যদি আউটপুটটা একটু খেয়াল করি, দেখো এইখানে দেখো এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড, এই রাকিবের একটা রেকর্ড, টোটাল 3টা রেকর্ড আছে। তো 3টা রেকর্ডই কিন্তু এখানে এসেছে, কিন্তু 3টা রেকর্ডে সবগুলো ফিল্ড কিন্তু আসে নাই। কেন? কারণ সিলেক্ট করা হয়েছে কয়টা ফিল্ড, নেম আর রোল। দেখো আউটপুটে এই নেম আর রোলই আসছে। আমি যদি সিলেক্ট করতাম রোল আর ডিওবি তাহলে কিন্তু এখানে রোল আর ডিওবি আসতো, যেটা যেটা সিলেক্ট করব সেটা সেটাই আসতো। আবার নিচে দেখি একটু খেয়াল করি যে এখানে একটা কন্ডিশন দিয়েছি যে যাদের রোল 1200-র উপরে, খেয়াল করে দেখো যাদের রোল 1200-র উপরে। কোশ্চেনে অনেক ভাবে কন্ডিশন দিতে পারে, তো কয়েকটা ভিন্ন রকমের কন্ডিশনগুলো আমরা আলোচনা করতেছি। তো সিলেক্ট নেম রোল জিপিএ। তো আমাকে বললো যে এই উদ্দীপকে সাপোজ এই মূল এই টেবিলটা দেওয়া আছে, এই টেবিল দেওয়া আছে, তো বলা আছে যে নেম রোল, এই যাদের রোল 1200-র উপরে তাদের নেম রোল আর হচ্ছে গিয়ে জিপিএ প্রদর্শনের এসকিউএল কমান্ড লিখো। যাতে আবার কোশ্চেনটা বলতেছি, যাদের রোল 1200-র উপরে তাদের নেম রোল ও জিপিএ প্রদর্শনের এসকিউএল কমান্ড লিখো। তো প্রদর্শন করার জন্য তো সিলেক্ট, তো সিলেক্ট করলাম, কি কি সিলেক্ট করতে বলছে, তাদের নেম রোল আর জিপিএ, তাহলে নেম রোল জিপিএ লিখলাম। তারপরে কি ফ্রম, এই টেবিলের নামটা কি দেওয়া আছে স্টুডেন্ট, যেই নাম যেই টেবিল থাকবে সেই টেবিলের নাম দিব। এমপ্লয়ি টেবিল থাকলে এমপ্লয়ি টেবিল দিব, এমপ্লয়ি লিখব। যদি প্রোডাক্ট টেবিল হয় তাহলে প্রোডাক্ট টেবিল লিখব, যেটা থাকবে সেইটা। তারপরে কি বলছে, কন্ডিশনটা কি দিছে, যাদের রোল হচ্ছে 1200-র উপরে, তাহলে হোয়ার রোল ইজ গ্রেটার দেন, আমরা তো এই গ্রেটার দেন সাইন বুঝি, রোল ইজ গ্রেটার দেন কি 1200। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছি। সরি এখানে 1200 ছিল, 12000 হবে আর কি, তাহলে আমরা এই টেবিলটা পাবো। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছি। তো নেক্সট আরো কয়েকটা एग्जांपल আমরা একটু দেখি যে মূল টেবিল যদি এটা হয় তাহলে খেয়াল করো যে আমাকে যদি বলে যে এই টেবিল থেকে শুধুমাত্র যারা সেকশন ডি তে পড়ে এবং যাদের রোল 12000-এর উপরে, কথাটা বুঝো, শুধুমাত্র যারা সেকশন ডি তে পড়ে এবং যাদের রোল 12000-এর উপরে, তাহলে আমরা কিভাবে লিখব? খেয়াল করো যে 12000-এর উপরে অথবা 12000-এর সমান দুইটাই দিতে পারে, ঠিক আছে? তো সিলেক্ট রোল সেকশন জিপিএ, তাহলে রোল সেকশন আর জিপিএ আমাদের প্রদর্শন হবে। তারপর কি ফ্রম স্টুডেন্ট, এই টেবিলের নামটা দিলাম আমরা। আর কন্ডিশনটা একটু খেয়াল করো, হোয়ার সেকশন ইকুয়ালস টু ডাবল কোটেশনের ভিতরে, কারণ আমরা কি জানি টেক্সট হচ্ছে গিয়ে ডাবল কোটেশনের ভিতরে হয়। আর তারপরে এন্ড দিয়ে দেখো, যেহেতু আমাদের কন্ডিশন দুইটা দিছে, একটা হচ্ছে গিয়ে সেকশন হচ্ছে গিয়ে ডিএ সেকশনের হইতে হবে এবং যাদের রোল 12000-এর উপরে অথবা 12000-এর সমান, তাহলে দুইটা কন্ডিশন, তাহলে এবং দুটোটাই সত্যি হইতে হবে। তাহলে কি আমাদের এন্ড দিয়ে দিব, এই যে সেকশন ইকুয়ালস টু কি ডাবল কোটেশনের ভিতরে ডি এন্ড রোল ইজ গ্রেটার দেন ইকুয়াল 12000। তাহলে এইটা দিলে দেখো আমাদের মাত্র এই যে দেখো রোল সেকশন আর জিপিএ এই তিনটা সিলেক্ট হয়েছে এবং মাত্র একটা রেকর্ড এরকম ও পেয়েছে, তাই একটা রেকর্ডই শো করতেছে যে এই যে সেকশন ডি তে এখানে একজন আছে এবং ওর রোল 12000-এর উপরেই আছে, তার মানে এটাই প্রদর্শন করেছে। আবার খেয়াল করে দেখো, যদি কিনা অর দিয়েও আমাদের মানে অথবা দিয়েও আমাদের শর্ত দিতে পারে, যেমন এখানে যেটা আছে, এখানে নেম রোল আর ডিওবি সিলেক্ট করছে। আমি एग्जांपल দিয়েছি বোঝানোর জন্য, জাস্ট সিম্পলি মেইন টেবিল এইটা উদ্দীপকের সাপোজ দেওয়া আছে, এখানে বললো যে নেম রোল ডিওবি সিলেক্ট করতে, তাহলে আমরা সিলেক্ট করলাম ফ্রম স্টুডেন্ট। এখন এখানে দেখো কন্ডিশনটা কি, জিপিএ হচ্ছে গিয়ে 5 এর যারা নিচে, যারা জিপিএ হচ্ছে গিয়ে 5 আর কি পায় না তারা, ঠিক আছে? অথবা দেখো এখানে কিন্তু অথবা দেওয়া আছে, তার মানে কি জিপিএ 5 এর নিচে হইলেও হবে অথবা সেকশন বি হইলেও হবে। এই যে দেখো সেকশন ইকুয়ালস টু বি, তার মানে কি দেখো যে সেকশন বি এ কিন্তু জিপিএ 5 পাইছে, কিন্তু এ হচ্ছে গিয়ে সেকশন বি, এখানে কিন্তু কন্ডিশনে দেওয়া ছিল যে হচ্ছে গিয়ে জিপিএ 5 এর নিচে, কিন্তু দেখো ও তো সেকশন বি এ, তাহলে ও সেকশন বি এর শর্তটা মানছে। আর এই যে ডি এ হচ্ছে গিয়ে জিপিএ 5 হচ্ছে গিয়ে 4 এই যে
এইটা হচ্ছে জিপিএ 5 এর নিচে, এই শর্ত ডিটা জিপিএ 5 এর নিচে এই শর্তটা মানছে, তাহলে যে এই দুইটা যে কোনোটা মানবে অরের ক্ষেত্রে, তো যে কোনো একটা মানলেই কি আমাদের কন্ডিশনটা সত্য হবে। তাহলে দেখো এর ক্ষেত্রে ও জিপিএ 5 এর নিচেও না, আবার সেকশন বিও না, ও কোনোটাই মানে নাই, তাই এ যে সেকশনের যে কবির আছে ওর মানটা কিন্তু আর এখানে আসে নাই। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই ছিল মোটামুটি ডিএমএল এর কয়েকটা উদাহরণ। তো আরো একটা উদাহরণ আমরা একটু দেখি, যে বিটুইন দিয়ে যদি আমাদের থাকে, ঠিক আছে, তো বিটুইন এর ক্ষেত্রে একটু যদি খেয়াল করি, যে আমাদের যদি সবগুলো ফিল্ডই আমাদের সাপোজ বলে, তাহলে তো আমরা জানি যে সিলেক্ট স্টার দিতে হয়, আর যদি উল্লেখ করে দেয় তাহলে ফিল্ডের নামগুলো সিলেক্টের পাশে কমা কমা দিয়ে লিখবো। যে যাদের রোল 11,000 থেকে 12,000 এর ভিতরে, তাদেরকে যদি আমাদের শো করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় থাকবে। এখন খেয়াল করি যে এখানে সিলেক্ট করছে সবকিছু, তার মানে সিলেক্ট সব ফিল্ডগুলো আসছে ফ্রম, এই যে দেখো নেম, রোল, সেকশন, ডিওবি, জিপিএ সবগুলো ফিল্ডই এখানে আসছে ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে। হয় রোল বিটুইন 11,000 থেকে 12,000 মধ্যে, দেখো তো 11,000 থেকে 12,000 এর মধ্যে কারা কারা আছে, যে এই যে দেখো এই নিচের দুইটা, এই দুইটাই হচ্ছে গিয়ে 11,000 থেকে 12,000 এর মধ্যে আছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, আমাদের এই মানটাই কিন্তু আসছে, তো এটা কিভাবে লিখছি, রোল বিটুইন এত এন্ড এত। তো ধরো সাপোজ আমাদের উদ্দীপকে একটা এমপ্লয়ি টেবিল থাকলো, এমপ্লয়ি টেবিলে স্যালারি থাকে, স্যালারি মনে করো 20,000, 50,000, 32,000, 35,000 এরকম বিভিন্ন মান দেওয়া আছে। তো আমাদেরকে যদি বলে যে যাদের বেতন 15,000 থেকে 50,000 এর মধ্যে, তাদের রেকর্ডগুলো প্রদর্শনের এসকিউএল কমান্ড লিখো, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, লিখবো আমরা সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, যেহেতু টেবিলটা এমপ্লয়ি তাহলে ফ্রম এমপ্লয়ি হোয়ার স্যালারি বিটুইন, কি লিখবো, 15,000 থেকে যেহেতু 50,000, 15,000 এন্ড 50,000। তো আশা করি সবাই বুঝতে পারছি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে এই বিটুইন দিয়ে যে মানটা বোঝায়, এখানে যদি 11,000 নামেও যদি এই রোলেও যদি কারো রোল থাকতো, তাহলে কিন্তু তার মানটাও আসতো। তার মানে এখানে এই যে আমরা যে মানটা উল্লেখ করি সেটাও এখানে এটা ইনক্লুডেড, মানে এটা এমন না যে 11,001 থেকে 11,999 পর্যন্ত এরকম না, কিন্তু এখানে যে রেঞ্জটা আমরা দিয়েছি এই মানগুলোও কি এই সার্চের অন্তর্ভুক্ত, এই রেকর্ডে প্রদর্শন করবে যদি কিনা এখানে মানটা থাকতো। এরপরে খেয়াল করো আরেকটা আমরা দেখি, যে সিলেক্ট এই টেবিলটা থেকে যদি কিনা আমরা দেখি যে সিলেক্ট নেম, রোল, ডিওবি ফ্রম স্টুডেন্ট হোয়ার জিপিএ বিটুইন 4 এন্ড 5, তার মানে কি যাদের জিপিএ 4 এবং 5 এর মধ্যে, মানে জিপিএ 4 থেকে জিপিএ 5 এর মধ্যে তাদেরকে প্রদর্শন। দেখো যদি কিনা এখানে জিপিএ 4 ও থাকে তাহলে সেটাও প্রদর্শন হবে, এবং জিপিএ যদি 5 ও থাকে তাহলে সেটাও কি এখানে প্রদর্শন হবে, কারণ আমরা এখানেও বলে দিয়েছিলাম যে এখানে যে রেঞ্জ দেই সেটাও কি এটার মধ্যে থাকে। তাহলে খেয়াল করো, দেখো জিপিএ 4 নাই, কিন্তু এখানে এই যে জিপিএ 5 আছে, এই যে এটা জিপিএ 4 থেকে 5 এর মধ্যেই 4.5, আর এটা 5 শুধু বাদ গেছে, তাহলে কি 3.9, এটা 4 থেকে 5 এর মধ্যেও না, 4 ও না, 5 ও না। তাহলে এটা যেহেতু লাস্ট রেঞ্জ 5, তো 5 ও কিন্তু এখানে ইনক্লুড, এমন না 4.99 পর্যন্ত, এটা 5 পর্যন্ত ইনক্লুড হবে। তাহলে দেখো এই যে আমাদের এই প্রথম তিনটা, এই যে নেম, রোল আর ডিওবি আমাদেরকে প্রদর্শন করেছে। তো এই ছিল আমাদের ডিএমএল এর সিলেক্টের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা। এরপরে আমাদের যে টপিকটা আছে সেটাও অনেক ইম্পর্টেন্ট। এরপরে টপিকটা হচ্ছে গিয়ে সর্টিং। আমাদের মনে আছে আমরা এসকিউএল এর আমরা কুইরি ডেটাবেস থেকে তথ্য খুঁজে বের করার জন্য তিনটা প্রক্রিয়া শিখছিলাম, একটা হচ্ছে গিয়ে কুইরি, একটা সর্টিং, একটা ইন্ডেক্সিং। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করেছিলাম সেগুলো ছিল হচ্ছে গিয়ে কুইরি, এবার হচ্ছে গিয়ে সর্টিং। তো সর্টিং তো মানেই হচ্ছে গিয়ে সাজানো, তাই না, আমরা অনেক কিছু অনেকভাবে সাজাতে পারি। তো এরকম আমাদের দুইটা প্রকার আছে এই সর্টিং এ, একটা হচ্ছে গিয়ে ইন্ডেক্সিং, অ্যাসেন্ডিং, আর একটা হচ্ছে ডিসেন্ডিং। তো খেয়াল করো যে অ্যাসেন্ডিং মানে আমরা ছোটবেলা থেকেই শিখছি যে ছোট থেকে বড় যেটা, মানে হচ্ছে গিয়ে ঊর্ধ্বক্রম যেটা,
আর ডিসেন্ডিং হচ্ছে গিয়ে বড় থেকে ছোট, মানে অধঃক্রম। আশা করি মনে থাকবে ওয়ার্ডটা, বাংলা ওয়ার্ডে কিন্তু কোশ্চেন মাঝে মধ্যে দেয়, তখন আবার ভুল করো না যে কোনটা অ্যাসেন্ডিং কোনটা ডিসেন্ডিং। তো খেয়াল করো যে অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে আমি বিভিন্ন মান নিয়েছি, 10 মান টেক্সটেও হইতে পারে আবার নাম্বারেও হইতে পারে। তো খেয়াল করো 10, 7, 15, 21, 13, এইটা যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই তাহলে ছোট থেকে বড়, তার মানে কি সর্বপ্রথম 7 আসছে, তারপর 10 আসছে, তারপর 13, তারপরে 15, তারপরে 21। আবার খেয়াল করো যে নামের সাপেক্ষে যদি সাজাই, নামগুলো কিভাবে সাজে দেখো। সর্বপ্রথম ছোটকে সর্বপ্রথম এ বি সি ডি, ডিকশনারি আমরা যেভাবে আমরা বিভিন্ন লেটার আমরা খুঁজে বের করি সেভাবে আর কি। খেয়াল করো যে সর্বপ্রথম কে থাকবে এ, তাহলে এখন খেয়াল করো এ দুইটা আছে, তাহলে এ আকিব আনিস। এখন আকিব আর আনিসের দেখো, তাহলে প্রথম ওয়ার্ড এ এ মিললো, তাহলে তার পরের ওয়ার্ডটা আমরা চেক করি। এরপরে আছে এটাতে হচ্ছে গিয়ে কে, আর এটাতে আছে হচ্ছে গিয়ে এন, তাহলে কে এর পরে হচ্ছে গিয়ে এন, আই যে কে, কে এর পরে এল এম এন, তাহলে কে আগে আসে, তাই কি কে টাকে আমরা ছোট ধরি, তাহলে কি ফার্স্টে হচ্ছে গিয়ে আকিব, তারপরে আনিস, তারপরে রাকিব, তারপরে সাকিব। এগুলা আর এর পরে এস, এগুলো তো আমরা বুঝি, আশা করি বুঝতে পারছি। ঠিক সেম ভাবে ডিসেন্ডিং হচ্ছে গিয়ে ঠিক অ্যাসেন্ডিং এর উল্টা, তার মানে কি দেখো এখানে বড় থেকে ছোট আসছে, এই নেমের ক্ষেত্রেও কি বড় থেকে ছোট আসছে। তো আমরা যদি কিনা একটা টেবিল হিসেবে চিন্তা করি যে এই টেবিলটা, ঠিক আছে, এই টেবিলটাকে যদি আমরা শর্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। খেয়াল করে দেখো যে শর্টে এইটা যদি মূল টেবিল হয়, তো শর্টের যে আমাদের যদি কিনা কোশ্চেনে যে যদি কিনা বলে যে শর্ট করতে, তাহলে আমরা এই অর্ডার বাই, দেখো সিলেক্ট স্টাফ ফ্রম এমপ্লয়ি, এগুলো তো আমরা আগেই পড়েছি, সাথে কি লিখতে হবে অর্ডার বাই স্যালারি এএসসি অ্যাসেন্ডিং, তার মানে কি আমি স্যালারির সাপেক্ষে এইটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি। তো সিলেক্ট স্টাফ ফ্রম এমপ্লয়ি, এটা দিয়ে তো আমরা এই পুরো টেবিলটাকে সিলেক্ট করছি, আর লাস্টে খালি শর্টিং করার জন্য কি যুক্ত হইছে অর্ডার বাই। আর অর্ডার বাই এর পরে কি আমরা ফিল্ড, কোন ফিল্ডের সাপেক্ষে আমরা সাজাচ্ছি, স্যালারি ফিল্ডের সাপেক্ষে সাজাইতে চাই না স্যালারি, আমরা যদি নামের সাপেক্ষে সাজাইতে চাই তাহলে নাম নেম, আমরা যদি আইডির সাপেক্ষে সাজাতে চাই তাহলে ওই ফিল্ডের, যে ফিল্ডের সাপেক্ষে সাজাতে চাবো সেই ফিল্ডের নাম লিখবো, তারপরে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং সেটা উল্লেখ করে দিব, যেমনটা এখানে এএসসি অথবা ডিইএসসি। ঠিক আছে, অ্যাসেন্ডিং বলতে বোঝায় এএসসি আর ডিইএসসি দিয়ে বোঝায় ডিসেন্ডিং, মানে বড় থেকে ছোট। আচ্ছা, এবার খেয়াল করো যে স্যালারি সাপেক্ষে যে আমরা সাজিয়েছি তাহলে কি দেখতে পাই, খেয়াল করো যে অ্যাসেন্ডিং অর্ডারে যেহেতু সাজিয়েছি তাহলে এখানে 20,000টা সবচেয়ে কম, তাহলে কি এ সবার উপরে যাবে, তারপরে 25,000, তারপরে 40,000, তারপরে 50,000। খেয়াল করে দেখো 20,000 যে রাজ্জাক সে সবার উপরে আছে, তারপরে রফিক আছে, তারপরে সেলিম আছে, তারপরে সালমান আছে। এটা হচ্ছে গিয়ে কি আমরা স্যালারি হিসেবে সাজালাম। আর নিচে যেটা, নিচে দেখো আমরা কি লিখছি, এখানে সিলেক্ট স্টার না দিয়ে ইআইডি আর নেম দিছি, ইচ্ছা পরীক্ষার কোশ্চেনে যেটা যেটা চাবে আমরা সেটাই দিব। তো ফ্রম এমপ্লয়ি অর্ডার বাই, দেখো আইডির সাপেক্ষে এবার আমরা করেছি এবং কি ডিসেন্ডিং অর্ডারে, কি আকারে অর্ডারে ডিসেন্ডিং অর্ডার। তাহলে খেয়াল করো আইডি সবচেয়ে বড় কার, 121 হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এই যে 121 আসছে, তারপরে 119, এই সরি শুধু 9, তারপরে 2, তারপরে 1, 101। আশা করি আমরা এই জিনিসগুলা বুঝতে পারছি। তো আমরা এই দুটো টেবিল আর কি দেখছিলাম যে শর্টেড অবস্থায় স্লাইডে। তো খেয়াল করো যে আমরা স্লাইডে যে শর্ট করলাম, কেন করলাম এখন দেখি যে আমরা ফার্স্টেই বলেছিলাম যে কুয়েরি মানে ডেটাবেস থেকে তথ্য খোঁজার জন্য শর্ট ব্যবহার করা হয়। কেন? এখন আমরা যদি কিনা এই টেবিলে যদি কিনা 5,000 যদি তথ্য থাকতো, তো সেখান থেকে আমাদের কিন্তু খুঁজে বের করা খুবই কষ্টসাধ্য হতো যে কার বেতন 20,000। দেখো আমি যদি একটা স্যালারির সাপেক্ষে যদি সাজিয়ে ফেলি তাহলে কিন্তু আমি অন্ততপক্ষে ধারণা করতে পারবো যে 20,000 এর রেঞ্জটা কোথায় থাকতে পারবে, যেমনটা কিনা আমাদের কনটেক্সটে আমাদের নামগুলা যেভাবে আমরা সেভ করে রাখি সেখানে যেভাবে সার্চ দিই শর্ট আকারে থাকে ওইভাবে। দেখো আমরা ইজিলি একটা ধারণা করতে পারতেছি এই যে 20,000 টাকাটা উপরে, তার মানে 20,000 এর কাছাকাছি টাকাটা তারপরে থাকবে, তারপরে তার কাছাকাছি টাকাটা থাকবে, এভাবে করে আমরা ধারণা করতে পারি। এই কারণে শর্ট অবস্থায় ফাইলটা যদি থাকে তাহলে আমাদের ফাইলটা দ্রুত আমরা কোনো তথ্য খুঁজে পেতে আমরা পারি। এবার খেয়াল করি যে এই টেবিলে, এই মেইন টেবিলে যদি কিনা আমাদের নতুন একটা রেকর্ড আমরা যদি ইনপুট দিই,
এই টেবিল তো আছেই, এই টেবিল মূল টেবিল আছে, আমরা শর্ট করলাম এসকিউএল কমান্ডের সাহায্যে, দেখেছিলাম যে তো আমাদের এই টেবিলটা শর্টেড আকারে আসলো সাপোজ। এখন যদি কিনা একটা মূল টেবিলে যদি একটা নতুন ইনফরমেশন আসে, সাপোজ যে ধরি 105, যে এই আইডি তার নাম হচ্ছে গিয়ে বাবুল, তার বেতন হচ্ছে গিয়ে মনে করি যে ২৭,০০০ টাকা সাপোজ। তো এই যে ২৭,০০০ টাকা এইটা যে এখানে নতুন আসছে, দেখো এই মূল টেবিলে কিন্তু এই আপডেটটা আসছে, কিন্তু এই টেবিলে কিন্তু এটা আসবে না। আমার কি করতে হবে, আমার পুনরায় আবার মূল টেবিলকে কি করতে হবে, শর্ট করা লাগবে। যখন আমি শর্ট করব ঠিক তখন এই যে ২৫,০০০ এর নিচে আমাদের এই ২৭,০০০ টাকাটা আসবে। তখন অ্যাকচুয়ালি টেবিলটা হবে এরকম যে তো আর এইখানে আমাদের চলে আসবে 105, কারণ হচ্ছে গিয়ে ওর কারণ ও ২৫,০০০ এর নিচে। তো এই সিকোয়েন্সটা যখন কিনা আমি মূল টেবিলে আপডেট দেওয়ার পরে যখন আবার শর্ট করব তখন আসবে, তার আগে কিন্তু আসে না। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এবং শর্টের ক্ষেত্রে একটা জিনিস যে দেখো যে তার মানে কি, শর্টিং করলে কোনো একটা ফাইলকে, এটা কিন্তু যদি কিনা নতুন আমি কোনো রেকর্ড ইনপুট হিসেবে দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপডেট নিচ্ছে না, আমার কি পরবর্তীতে পুনরায় আপডেট করা লাগতেছে। এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা পরবর্তীতেও আমাদের ইন্ডেক্স করার সময় আসবে। আর একটা জিনিস খেয়াল করো যে এইখানে এইটা ১০৯ যে আইডিটা, এটা ধরি সাপোজ ১ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার ৪ নাম্বার ৫ নাম্বার ক্রমিক নং, হ্যাঁ ক্রমিক নং ১ ২ ৩ ৪ ৫। খেয়াল করো শর্টেড ফাইলে ১০৯ কিন্তু আর ১ নম্বরে নেই, ওর কি ক্রমিক নং কিন্তু চেঞ্জ হয়ে নিচে চলে আসছে। তার মানে কি ১ নম্বরের ক্রমিক নং এখন হচ্ছে গিয়ে ৫, বা ২ নম্বরের ক্রমিক নং এখানে ২ই আছে, কিন্তু ৩ নম্বরের ক্রমিক নং আবার হয়ে গেছে ১। তো আমরা কি দেখতে পাচ্ছি যে শর্ট করলে ফাইলটা, তাহলে কি শর্টেড ফাইলে মূল টেবিলের যে ক্রমিক নং ছিল ওদের তা পরিবর্তিত হয়ে যায়। এবং একটা জিনিস মনে রাখবা যে এই যে শর্টেড ফাইল, আমরা মূল টেবিল থেকে যখন শর্ট করা ফাইল পাই এবং পরবর্তীতে আমাদের কাজ শেষ হওয়ার পরে যখন কিনা আমরা সেভ করি, তখন কিন্তু আর মূল টেবিল বলতে কিছু থাকে না, তখন শুধুমাত্র এই শর্টেড ফাইলটাই থাকে, এইটাই তখন মূল টেবিল হিসেবে থাকে। তখন আর এই টেবিলের কোনো অস্তিত্ব থাকে না। যখন আমরা একেবারে সম্পূর্ণ কাজ শেষ করার পরে যখন সেভ করে ফেলবো, তখন আর এই টেবিল মূল টেবিল থাকবে না, তখন শর্টেড ফাইলই মূল টেবিল হিসেবে তখন ব্যবহৃত হবে, যার ফলে একটা ফাইলই কিন্তু এখানে থাকবে। এবার আসি, আমরা যদি কিনা ইন্ডেক্সিং করি তাহলে কি হয়। ইন্ডেক্সিং হচ্ছে গিয়ে দেখো শর্টের ক্ষেত্রে আমরা একটা টেবিলের একটা ফিল্ডের সাপেক্ষে, টেবিলের কোনো একটা ফিল্ড বা একাধিক ফিল্ডের সাপেক্ষে আমরা কি একটা ক্রমে সাজিয়েছি জাস্ট। আর ইন্ডেক্সিংও আমরা পড়েছিলাম, তথ্য খুঁজে পাওয়ার জন্য, সহজে খুঁজে পাওয়ার জন্য আমরা ব্যবহার করি। তো ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কি হয়, এই যে মূল টেবিলটা আছে, এই মূল টেবিলের মতনই থাকে। তো একটা ইন্ডেক্স ফাইল তৈরি হয়, একটা আলাদা ইন্ডেক্স ফাইল তৈরি হবে। এইখানে একটা লজিক্যাল অর্ডার থাকবে, আমি কোনো একটা ফিল্ডের সাপেক্ষে লজিক্যাল অর্ডার করে রাখবো এখানে, ঠিক আছে। যে এখানে ১ ২ ৩ ৪ ৫ ৬ সাপোজ এরকম বিভিন্ন পয়েন্ট আকারে, ঠিক আছে। যদি কিনা আমি স্যালারির সাপেক্ষে যদি ইন্ডেক্সিংটা করে রাখি তাহলে কি হবে, যদি ছোট থেকে বড় আকারে করে রাখি, তো আমাদের ধরে সাপোজ এই মানটা আপাতত নেই, সাপোজ এখন এই মানটা নেই, আমাদের এই ৪টা মানই আছে। তো এই ৪টা মানের যদি কিনা আমি ইন্ডেক্সিং করি তাহলে আমাদের নতুন একটা ইন্ডেক্স ফাইল তৈরি হবে, মূল টেবিল অপরিবর্তিত থাকবে।
কিন্তু শর্টেড ফাইলে শর্টিং এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, মূল টেবিল পরিবর্তিত হয়ে গেছে, সেভ করার পরে মূল টেবিল পরিবর্তিত হয়ে গেছে। কিন্তু ইন্ডেক্স ফাইলে মূল টেবিল অপরিবর্তিত থাকবে, একটা শর্টেড ফাইল তৈরি হবে, যে ফাইলটা খালি জাস্ট তার সিকোয়েন্স গুলোকে পয়েন্ট করবে। কিভাবে পয়েন্ট করবে খেয়াল করি, যে ধরি সাপোজ যে আমরা স্যালারি সাপেক্ষে যদি করি, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে এই যে একে পয়েন্ট করে রাখলো, তারপরে হচ্ছে গিয়ে 2 নম্বরে পয়েন্ট করে রাখবে হচ্ছে গিয়ে ওকে, 3 নম্বরে পয়েন্ট করে রাখবে হচ্ছে গিয়ে একে, 4 নম্বরে পয়েন্ট করে রাখবে একে, এরকম ও পয়েন্ট করে রাখবে। আমি যেই ক্রমে সাজিয়ে রাখতে চাবো সেই ক্রমে ইন্ডেক্স ফাইলে পয়েন্ট করে থাকবে। এর ফলে আমি যখন কুইরির সাহায্যে কোনো কিছু সার্চ দিব, তখন জিনিসটা খুব দ্রুত কাজ করবে, খুব দ্রুত আমরা পাবো। বাস্তব জীবনে ইন্ডেক্সিংটাই বেশি ব্যবহার করা হয় শর্টিং এর ক্ষেত্রে, শর্টিং এর চেয়ে ইন্ডেক্সিংটা বেশি ব্যবহৃত হয়, কারণ ইন্ডেক্সিং এ সার্চটা খুব দ্রুত হয়। ওকে, আচ্ছা, এখন ধরি সাপোজ আমি মূল টেবিলে একটা নতুন ফাইল রেকর্ড ইনপুট হিসেবে দিব, যেমনটা কিনা আগের বার দিয়েছিলাম। তখন কি হয়, তো 105 বাবুল, আর তো এই রেকর্ডটা মূল টেবিলে আছে। দেখো মূল টেবিল কিন্তু মূল টেবিলের মতনই অপরিবর্তিতই আছে, এবং নরমালি যা রেকর্ড ইনপুট আসার তাই আসতেছে। কিন্তু যখনই ইনপুট দিব, সাথে সাথে অটোমেটিক্যালি এই সিকোয়েন্স কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। এই সিকোয়েন্স অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে ও কি করবে খেয়াল করো, যে প্রথম দুইটা ঠিক আছে, 3 নম্বরে যে আমার 27,000, এই 27,000 কে ইন্ডিকেট করবে। তারপরে 4 নম্বরে যে আমার যে 40,000 ছিল, সেই 40,000 কে ইন্ডিকেট করবে। দেন 5 নম্বরে গিয়ে যে 50,000 আছে, এই 50,000 কে ইন্ডিকেট করবে। তার মানে আমরা কয়েকটা পার্থক্য কিন্তু শর্টিং আর ইন্ডেক্সিং এর ক্ষেত্রে পেয়ে গেলাম, যে শর্টিং এর ক্ষেত্রে আমাদের ক্রম পরিবর্তন হয়, মূল টেবিল থেকে শর্টেড ফাইলের ক্রমগুলো পরিবর্তন হয়, রেকর্ডের ক্রমগুলো পরিবর্তন হচ্ছে, এবং কি শর্টেড ফাইলে নতুন কোনো ফাইল তৈরি হচ্ছে না। যখন আমি সেভ না করব তখন মূল টেবিল আর শর্টেড ফাইল থাকে, কিন্তু যখন সেভ করে ফেলবো তখন মূল টেবিলই আর অস্তিত্ব থাকে না, শর্টেড ফাইলই মূল টেবিল হিসেবে তখন ব্যবহৃত হয়। ঠিক আছে, কিন্তু ইন্ডেক্স ফাইলের ক্ষেত্রে কি হয়, একটা নতুন ইন্ডেক্স ফাইল তৈরি হয়, যেইটা আমি যেই ফিল্ডের ক্রমে সাজাতে চাই সেই ক্রমে আমাদেরকে পয়েন্ট করে রাখে, এবং এর ফলে আমরা যে কোনো জিনিস সার্চ করতে আমাদের পরবর্তীতে সহজ হয়। আরেকটা জিনিস খেয়াল করো, যে আমাদের বইয়ের ভিতরে যেটা দেওয়া আছে, যে শর্টিং এর ক্ষেত্রে লেখা আছে যে আমাদের ডেটা বা স্টোরেজ কম লাগে, কিন্তু আসলে না, মানে বেশি লাগে বলা আছে, কিন্তু আসলে শর্টিং এর ক্ষেত্রে স্টোরেজ কম লাগে, ইন্ডেক্সিং এর ক্ষেত্রে স্টোরেজ বেশি লাগে। কারণ ইন্ডেক্সিং এ দেখো আমাদের মূল যে টেবিল, সেই টেবিলটাও আছে, আবার ইন্ডেক্স ফাইলও আছে। ধরি সাপোজ এটা 5 কিলোবাইট, আর এটা হচ্ছে কি মনে করো আমাদের 3 MB। তো খেয়াল করো যে শর্টিং এর ক্ষেত্রে আমি যখন কিনা কাজ করতে থাকবো তখন মেমরি বেশি লাগতেছে, কিন্তু যখন আমি সেভ করে ফেলবো তখন তো আর মূল দুইটা ফাইল থাকবে না, তখন শুধু শর্টেড ফাইলটাই থাকবে, শর্টেড ফাইলটাই তখন মূল টেবিল হিসেবে ব্যবহৃত হবে। তার মানে এইটাই তখন মূল টেবিল, তখন একটা টেবিলই থাকবে। তার মানে এইটা এই 3 MB যে এই শুধুমাত্র 3 MB ইউজ হবে। কিন্তু ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমাদের দুইটা, মানে 5K প্লাস 3 MB দুইটা জায়গা বেশি লাগতেছে। আচ্ছা, আরেকটা পার্থক্য কি দেখলাম, যে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমাদের মূল টেবিল অপরিবর্তিত থাকে, শর্টিং এর ক্ষেত্রে মূল টেবিল আর অপরিবর্তিত থাকে না, পরিবর্তন হয়ে যায়। কারণ শর্ট আমি যেই অর্ডারে করব, যেই ফিল্ডের সাপেক্ষে করব, সেই ফিল্ডের সাপেক্ষে পরিবর্তিত হয়ে যাবে। তারপরে একটা জিনিস খেয়াল করো, ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কোন একটা রেকর্ড ইনপুট আসলে সাথে সাথে কি হয়, আপডেট হয়ে যাচ্ছে, ইন্ডেক্স ফাইলের সাথে সাথে আপডেট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা শর্টেড ফাইলে কি দেখলাম, যে মূল টেবিলে ইনপুট ঠিকই হইছে, কিন্তু শর্টেড ফাইলে কিন্তু সেটা আর আপডেট নেয় নাই, আমার পুনরায় শর্ট করা লাগছে। এই জিনিসগুলো, এই পার্থক্যগুলো আমরা বই থেকে পড়বো এবং বুঝবো, সুন্দরভাবে পড়বো, মনে থাকবে। আমাদের মোটামুটি এই ইন্ডেক্সিং, শর্টিং আর কুয়েরি এই পার্টগুলো মোটামুটি আমাদের শেষ হয়েছে। আশা করি সবাই ভালোভাবে শিখবা, আর কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে নক দিবা, আমি সবাইকে
সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বা যাকে কলেজের যেই টিচারের সাথে যার আন্ডারস্ট্যান্ডিং তাকে নক দিলেই সে অন্ততপক্ষে বুঝিয়ে দিবে কোনো প্রবলেম থাকলে। আশা করি সবাই বুঝতে পারছি। আসসালামু আলাইকুম।